শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, মঞ্চালোকের থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই আপনাদের। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটারের নাট্যকর্মীদের ভাবনা, তাদের সৃজনশীলতা ও তাদের একগ্রতাগুলোকে আপনাদের সামনে তুলে আনা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্যে দিয়ে থিয়েটার কর্মীদের ভাবনাগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি নাট্যাঙ্গনে অনেক প্রিয় মানুষ, আমাদের নাট্যজন, অগ্রজ, সংগঠক এবং নাট্যকার, নির্দেশক, দলীয় প্রধান, প্রতিনিধি নাট্য সম্প্রদায়, প্রদীপ দেওয়ানজি। প্রদীপ দা, আপনাকে স্বাগত মঞ্চালোকে। ধন্যবাদ তোমাকে। আপনার শরীর এখন কেমন আছে আছে ভালো আছে, মানে অসুস্থতার মধ্য থেকে তো ভালো থাকতে হবে। হ্যাঁ, যতদিন বাঁচা যায় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে। আপনি থিয়েটারের আমাদের আমি মনে করি চট্টগ্রাম থিয়েটারের একটা ইতিহাস আপনি, তো সেই জায়গা থেকে আপনাকে যদি আমি বলতে চাই যে চট্টগ্রামের থিয়েটার চর্চাটা কখন হয়েছিল এবং আপনি সেটাকে কিভাবে তৈরি করেছিলেন? চট্টগ্রামের থিয়েটারের চর্চা যদি গ্রুপ থিয়েটার অর্থে বলি, তাহলে সেটা আমরা জানি 1973 সাল থেকে থিয়েটার 73 দিয়ে শুরু। কিন্তু চট্টগ্রামে থিয়েটার চর্চার ইতিহাস কিন্তু অনেক পুরনো। জি, প্রথমত অফিস ক্লাবের নাটক হতো তখন রেগুলার, বিভিন্ন ব্যাংকে, সেই নাটকগুলো আমি দেখেছি। আবার মাঝখানে মুসলিম হলে একেবারে কমার্শিয়াল থিয়েটার হয়েছিল অনেকগুলো, সেটার প্রাণ শক্তি ছিল কিন্তু অঞ্জু ঘোষ। আচ্ছা, পরে যিনি ছবি করে সারা বাংলাদেশে খুব বিখ্যাত হয়েছিলেন। এছাড়া রবীন্দ্র জন্ম শতবার্ষিকী না, রবীন্দ্র জন্ম বর্ষে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কত সালে, কলিম শরাফি, ডক্টর কামাল খান থেকে আরম্ভ করে অনেকেই রবীন্দ্রনাথের অনেকগুলো নাটক তখন করেছিলেন। বিরূপ পরিস্থিতি, আমি বলছি সেটা পাকিস্তান আমলের কথা। আর আগেই তো বললাম যে আমাদের গ্রুপ থিয়েটার বা নতুন ধরনের নাট্যচর্চা যেটা তোমার কথাতে শুরুতেই বলেছ, থিয়েটারকে শুধুমাত্র আমরা বিনোদন মনে করি না, সেই বিনোদন না করা থিয়েটারটা শুরু হয়েছে 73 সাল থেকে। 73 সাল থেকে। সেই সময় আপনি আপনার প্রতিনিধিটাকে কিভাবে আপনি সৃষ্টি করেছেন? প্রতিনিধি সৃষ্টি অর্থে আমি যখন স্কুল জীবন থেকেই থিয়েটারের সঙ্গে আছি নাই এরকম ভাবেই একটা অবস্থা ছিল। আমি প্রবর্তক বিদ্যাপীঠের ছাত্র, মানে মেডিকেলের ওখানে যে প্রবর্তক মোড়, এখন যেটা প্রচুর পানির জন্য বিখ্যাত হয়ে গেছে, সে প্রবর্তক স্কুলের ছাত্র। তখন ওখানে নাটকের কথা শুনেছি, কখনো অভিনয় করা হয়নি। 1969 সালে আমি এসএসসি পাশ করার পরে, তারপরে যুদ্ধ গেল, যুদ্ধ যাওয়ার পরে 1972 সালে আমি মহসিন কলেজ, তখন সেটা ছিল ইন্টারমিডিয়েট কলেজ। 1970 সালে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল, মানে 1969 সালে এসএসসি, 71 আমরা পরীক্ষার্থী ছিলাম এইচএসসি, কিন্তু 71 পরীক্ষাটা হলো না। আমরা স্বাধীনতার পর 72 সালে কন্ডেন্সড কোর্স, মানে 50 নম্বরে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে গণহারে পাস হলো, গণহারে নকলও হলো, গণহারে করে ওখানে পড়া না পড়ার কোনো বিষয় নেই, সে আর একটা ইতিহাস। এরপরে আমি পাস করার পরে চিটাং কলেজে ভর্তি হই। আচ্ছা, সেটা হচ্ছে 73 সালে। 73 সালে চিটাং কলেজে ভর্তি হওয়ার পরে আমি তখন আমার বন্ধু হিসাবে পেলাম, তখন আমি রাজনীতিতে যুক্ত ছিলাম,
তখন আমি বন্ধু হিসাবে পেলাম, খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পেলাম দুজনকে। একটা হচ্ছে SM সোলাইমান, যে পরবর্তী পর্যায়ে গিয়ে থিয়েটার আর্ট ইউনিট করেছে। থিয়েটার আর্ট ইউনিট করেছে। না, এর আগে পদাতিকে ওর করা, আচ্ছা ঢাকা পদাতিকে ওর করা। আচ্ছা। প্রথমে সে দল করেছিল একটা কালান্তর, কালান্তর, রাইট। এই কালান্তরে দুটো নাটক করেছিল, সে নাটকগুলো এখানেই লেখা। আরেকজন বন্ধু ছিল আমার মিলন মহিউদ্দিন, তখন সে তপন জ্যোতি নামে এখানে লেখালেখি করত। সেই সময়টাতে খুব সৌভাগ্যের বিষয়, যারা চিরাং কলেজে পড়তেন, শিক্ষক ছিলেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। জি। এবং চট্টগ্রামের মানুষ কিভাবে বলে আমি জানি না, এটা নাট্যকর্মীদের মধ্যে অনেকেই অনেক রকম করে বলে। এখানে মূলত চট্টগ্রাম শহরের নবনাট্য আন্দোলন যেটাকে আমরা গ্রুপ থিয়েটার বলছি, এইটার এক ধরনের অভিভাবক হিসাবে ধরে নেওয়া যায় অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদকে। এবং ধরে নেওয়া যায় না শুধু, উনি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়ে দুটো খুবই উল্লেখযোগ্য নাটক লিখেছিলেন। এটা হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যেগুলো প্যারেডে হয়েছে, পরবর্তী পর্যায়ে লালদিঘি ময়দানে হয়েছে। এবং এই নাটকগুলো ভীষণ উল্লেখযোগ্য এই কারণেই, কারণ 1971, আমার সামনে এই যে এখানে 1971 লেখা আছে, 1971-এর মুক্তিযুদ্ধর সাথে এই দুটো নাটক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। যেমন আমাদের 1952 সালের সঙ্গে মুনির চৌধুরীর কবর নাটকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো মমতাজউদ্দিন স্যারের কথা বললাম এই কারণে, আমার নাটকে আসার পেছনে, লেখার পেছনে মূলত সবচেয়ে বড় ইন্সপিরেশন, সবচেয়ে বড় অবদান হচ্ছে অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। বলছি আমি বিষয়টা, চট্টগ্রাম কলেজে তখন একটা মমতাজউদ্দিন আহমেদ বাংলার টিচার, উনি একটা নাটক করেছিলেন, বার্ষিক নাটক না ঠিক, চট্টগ্রাম কলেজে নবীনবরণ এরকম কিছু একটা হবে, নবীনবরণ কিছু একটা হবে, নবীনবরণ ইত্যাদিতে অডিটোরিয়ামে উনি কাঞ্চনরঙ্গ নামে একটা নাটক করলেন। আচ্ছা। এবং কাঞ্চনরঙ্গে যারা অভিনয় করেছিল সে সময়ে, তারাই কিন্তু পরবর্তী পর্যায়ে চট্টগ্রামে নতুন ধারা নাট্য আন্দোলনটা তৈরি করে। যেমন সদরুল পাশা, জাকারিয়া মামুন, জিয়াউল হাসান কিসলু, তপন তালুকদার ছিল এসপি তালুকদারের ছেলে। এবং এই নাটকটা করার পর আমি দেখলাম যে ওখানে অডিটোরিয়ামের বারান্দায় এই এখন যারা অরিন্দম করে, শুরুর দিকে যারা প্রতিষ্ঠাতা ছিল, এবং থিয়েটার 70-তে সবাই সেখানে যেত, সেখানে কর্মকাণ্ড। এবং আমার মনে আছে যে একবার আলমনসুর মানে আমাদের আব্দুল্লাহ আবু সাইদের ভাই, ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা, এখন তো আমেরিকায় থাকেন, উনি এসেছিলেন। এবং আমাদের যেখানে ক্যাফেটেরিয়া বা যেটাকে ক্যান্টিন, সে ক্যান্টিনে বসে আলমনসুর, আমার সাথে পরিচয় ছিল না, কোনো পরিচয় ছিল না, আলমনসুর কথা বলছিল। এবং আশেপাশে যারা নাটক করতে উৎসুক তারা সবাই আলমনসুরের সাথে 4-5 জন ছিল। পাশের টেবিলে আমি বসেছি, তো সেখানে দেখলাম যে কথাগুলো বলছে, সে কথাগুলো একদম নতুন। মানে আমরা আগে যে থিয়েটারটা দেখে এসেছি, যে থিয়েটারটা মমতাজ স্যার করছেন, কিন্তু আলমনসুরের কথাগুলোর মধ্যে ভীষণ নতুন কিছু জিনিস। সেই সময় কি আপনি কি ওই নাটকটাতে অভিনয় করেছিলেন? না, আমি জীবনে একটা মাত্র নাটকেই অভিনয় করেছি, বেশ কয়েকটা নাটকে রিহার্সাল করেছি। অভিনয় করা নাটকটা হচ্ছে রতন কুমার ঘোষের সকালের জন্য। এই নাটক ছাড়া আমি আর অনেক নাটকেই আমি রিহার্সাল করেছি, কিন্তু আলটিমেটলি সেই নাটকগুলো মঞ্চে যায়নি। পরে আমি যখন প্রতিনিধি করলাম, তখন আসলে তুমি যেটা শুনতে বলেছ, একই সাথে তখন আমি সংগঠক, 2টা নাটক প্রতিনিধিকে হয়েছে, 2টা নাটকই আমার লেখা, 2টা নাটকই আমার নির্দেশনা। তো সব মিলিয়ে অভিনয় করার বিষয়টা হয়ে ওঠেনি নাকি আপনি অভিনয়ের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আপনার লেখালেখিতে কিংবা নির্দেশনায়? হ্যাঁ, সেটা সত্য। আমার অভিনয়ের প্রতি
টানটা খুব বেশি ছিল না কোনো সময়। আমার মনে হয়েছে যে প্রথম থেকেই আমার আসলে লেখালেখিটার ব্যাপারে ভীষণ আগ্রহী ছিলাম এবং লেখক হব এটা আমার এক ধরনের আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল। তো পরে দেখলাম যে সে মঞ্চাউদ্দিনের নাটকের কাঞ্চনরঙ্গ থেকে ৭৩ সালে দলটা গঠিত হলো। এই কিছুদিন আগেই তো শিল্পকলা একাডেমিতে জিয়াউল হাসান কিস্টু এসেছিল। এখানে একটু বলি, তখন আমরা ৭৩ সালের দিকে আমরাও একটা নাটক শুরু করেছিলাম চিটং কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে। আমি মিলন মহিউদ্দিন সহ রিহার্সেল করেছি অনেকদিন। তো প্রথমত সে নাটকটা হচ্ছে সকালের জন্য, যেটা আমি বলেছি যে পরে যেটাতে আমি অভিনয় করেছি। সবাই অনেককেই পেয়েছি, পুরুষ অভিনেতার কোনো ঘাটতি ছিল না, ভালোই। অনেকদিন আমরা রেড বিল্ডিং আছে না, সে রেড বিল্ডিং অভিনয় করে রিহার্সেল করেছি। মমতাজ স্যারকে অনুরোধ করেছিলাম, উনি রাজি হননি। পরে অলোক দত্তকে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনোভাবে এই একটা মাত্র নারী চরিত্র ছিল সেখানে, সেই নারী চরিত্রটা জোগাড় করা সম্ভব না। নারী নাট্যকর্মীরা কি সেই সময় কি একটা সংকট বলে ছিল বলে আপনি মনে করেন? না, সংকট কোনো সময়ই চট্টগ্রামে নারী নাট্যকর্মী সংকট ছিল না। এবং প্রচুর নারী অভিনয় ইন্টারেস্টেড ছিল। বিষয়টা হচ্ছে নারীদের পরিবারের আস্থা এবং মেয়েটার আস্থা অর্জন করাটা খুব প্রয়োজনীয় ছিল, যেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই সব দলেই এখন পর্যন্ত যে নারীরা আমাদের গ্রুপ থিয়েটারগুলোর কাজ করে সেগুলো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই আসে। দাদা কথাটা এই জন্য বলেছিলাম যে 71 এর পরে কিন্তু খুব বেশি সময় ছিল না, কিন্তু 72-3 এরপরে কিন্তু থিয়েটার আন্দোলন আপনি শুরু করেছেন, কিন্তু সেই জায়গা থেকে প্রশ্নটা করেছিলাম যে ওই সময় নারী না আমি সবসময় আমার একটা মনে হয়েছে, এখনো পর্যন্ত সত্য, আবারও বলছি কথাটা, আমি ব্যক্তিগত যোগাযোগ যদি থাকে কোনো নারী শিল্পীর সাথে এবং সে পরিবার যদি যে নারীটাকে নিয়ে আসছে তার উপর যদি সে পরিবারের আস্থা থাকে, তাহলে নারী সংকটটা নেই। যেমন আমি যখন প্রতিনিধি নাট্য সম্প্রদায় শুরু করি, তখন একটু আগে আমি সাইমকে বলছিলাম যে আমাদের 2 জন নাট্যকর্মীর দরকার ছিল। নারী নাট্যকর্মীর অভাব কোনো সময়ই চট্টগ্রামে ছিল না। এবং আমরা আলী ম্যামের কথা জানি, ওনার ওয়াইফ মনি ম্যাম কিন্তু অনেক আগে পাকিস্তান আমলে, যখন আমরা বলি যে খুব কনজারভেটিভ সময়, তখনও তিনি অভিনয় করেছেন এবং আরো অনেকেই অভিনয় করেছেন এবং প্রফেশনাল অভিনেত্রী তো অনেকেই ছিলেন। তো পরে আমি যখন দল করি, সেখানে 2 জন, যেটা আমি বলছিলাম, 2 জন নারী শিল্পীর প্রয়োজন ছিল। সবাইকে বললাম আমার কোনো রকম কন্ট্রাক্ট নাই। দেখলাম একজন অনুল্লেখ্য, মানে যে আলটিমেটলি যাকে অভিনয় করানো যায়নি নাটকে এবং রাগ করে যে প্রতিনিধি ছেড়ে দিয়েছে, ওই 2 জন নারী শিল্পীকে নিয়ে আসলো, যে ব্যক্তিগত যোগাযোগ। এবং তার মধ্যে একজন খ্রিস্টান মেয়ে ছিল, পাতকাটার, অসাধারণ প্রতিভাবান, আজমির সুনাম সময় নাটক অভিনয় করেছিল, শেলি হালদার। আরেকজন বৌদ্ধ মন্দিরের ওখানে বেবি তালুকদার, সুমনা তালুকদার বোধহয় ভালো নাম ছিল। তা 2 জনকে একজনই এনেছে। এবং আমি একটু পরের প্রসঙ্গ আসি এটা বলতে গিয়ে, ফারসানা করিমেনি, তাকে কিন্তু আমি কোনোভাবে কালেক্ট করিনি। সে খুঁজছিল অভিনয় করার জন্য, একটা জায়গা খুঁজছিল আর কি, কোথায় অভিনয় করতে পারে। সে তখন চিরাঙ্গনে, এনিকে তো চেনো তুমি, ফারসানা করিমেনি আমাদের পাগড়াগড়ায় অসাধারণ অভিনয় করেছে, বিভিন্ন জমিতে করেছে। সে ইংরেজি ফার্স্ট ইয়ারে পড়ে, হঠাৎ করে আমার পরিচিত 2টা ছেলে এসে বললো যে একজন মেয়ে আছে, পড়ে, খুব ভালো বিতর্ক করে, অভিনয়ের সুযোগ যদি করে দেওয়া যায়।
বলি কি করেছে আগে? বলছে যে একটা নাটকে সে শুধু হেঁটে চলে গেছে স্টেজের দিক থেকে। ফারজানা করে মেনিকে সে অভিনয়ের সুযোগ খুঁজছিল। জি। তো আমাকে এসে বলল যে সে একটা নাটকে স্টেজের দিক থেকে একদিন নিয়ে আসো। তো তুমি তো জানো তখন আমি চেরাগি পাড়ে আজাইতে কাজ করি, আমার একটা প্রতিষ্ঠানও ছিল। আমি নন্দন, এক্স্যাক্টলি। তারপরে একদিন ফারজানা করে ম্যানিকে ওরা নিয়ে আসলো। আমি ওর সাথে 5 মিনিট কথা বলার পরেই বুঝলাম এ শুধু হেঁটে গেল একটা স্টেজ, এ তো আগুন। একজন অভিনেত্রীর যে যে গুণ থাকা দরকার, জি, একদম সব গুণই ওর মধ্যে আছে, একদম পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। আমি অবাক হয়ে গেলাম যে এই মেয়েটা শুধুমাত্র কোনো সংলাপ ছাড়া, এবং তার তখনই আমি এর আগে অনেকবারই আমাদের এখানে পাগলা ঘোড়া করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে এনিকে যখন পেয়েছি তখন পাগলা ঘোড়া করা যাবে। আচ্ছা। ছেলে তো সমস্যা না, আমাদের শাইনি সরোয়ার ছিল, পরে বাপ্পিকে ডেকে নিলাম, তৈদুল আলম ছিল, শৈবাল সেন ছিল, আমরা পাগলা ঘোড়া করলাম। এই কথাটা বললাম আমি এই কারণেই, আমাদের চারদিকে অনেক মেয়েই কিন্তু এই সংস্কৃতির সঙ্গে শিল্প চর্চার সঙ্গে যুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব আছে, কিন্তু সে ঠিকঠাক ভাবে সেই জায়গাটাতে পৌঁছাতে পারছে না। এই চমৎকার একটা কথা বললেন যে আপনি যে একজন নাট্যকার নির্দেশক হয়ে একটা চরিত্রকে চরিত্রায়ন করেছেন আপনি, এটা কি একজন নির্দেশকের কি খুব থাকা জরুরি বলে আপনি মনে করেন? মানে কথাটা হচ্ছে কি এরকম, মানে কথাটা হচ্ছে যে এই মেয়েটাকে এক অন্য দলে এক স্টেজে এই পাশ থেকে এই পাশ হেঁটে নিয়ে আসলো, সেখানে আপনি একটা তাকে মূল চরিত্রের চিন্তা করলেন, এটা থাকা জরুরি। এই 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 একজন ডিরেক্টরের বা আমি বলবো একজন নাট্যকারও যদি একজনকে দেখে বুঝতে না পারে, তার যদি দেখার ক্ষমতা না থাকে যে এর মধ্যে কি আছে বা এর মধ্যে এমন কি আছে যাতে করে সে অনেক বিখ্যাত হতে পারবে, অভিনয় করে অনেক ভালো শিল্পী হতে পারবে, এই দেখার ক্ষমতা যদি না থাকে, ইনফ্যাক্ট একজন ভালো নাট্যকার বা ভালো ডিরেক্টর, ইভেন একজন ভালো অভিনেতা হতে পারে। এই যে দেখার ক্ষমতার যে ব্যাপারটা হলো, এটা দাদা অর্জনটা কিভাবে সম্ভব? এইটা অর্জন করা প্রথমত বিষয়টা হচ্ছে, আমি সত্যিকার একটা কথা বলি, উনি খুব প্রয়োজনীয় একটা কথা বলেছেন। উনি বলেছেন যে কেউ যদি আন্তরিকভাবে চায় যে আমি অভিনয় করব, তার পক্ষে খারাপ অভিনয় করার কোনো সুযোগই নেই, সে ভালো অভিনয় করবেই। অর্থাৎ বিষয়টা হচ্ছে একজন অভিনেতার মধ্যে আগ্রহটা যে আছে, সেই আগ্রহটা একজন সবাইকেই তৈরি করে। যে ডিরেক্টর তাকে তৈরি করে, যে নাট্যকার তাকে তৈরি করে, যে অভিনেতা তাকে তৈরি করে। এটা কিছুটা জন্মগত সূত্রে সে আগ্রহটা যদি সে পায়, তার পারিবারিকভাবে যদি থাকে, পারিবারিকভাবে কেউ যদি শিল্পী থাকে, এসেনশিয়ালি একজন লেখক হতে হলে তার পূর্বপুরুষ লেখক হতে হবে কথা নাই, শিল্পীর সত্তাটা থাকতে হবে, মানে শিল্পের চর্চার যে মানসিকতাটা সেটা থাকতে হবে, তার মধ্যে থাকতে হবে। সে আর্টিস্ট হতে পারে, আর্টিস্ট অর্থে আমি এই যে আঁকা অঙ্কন শিল্পী হতে পারে, সে গায়ক হতে পারে, নাচের হতে পারে, সে নাচের হতে পারে, কিন্তু শিল্প চর্চা করার আগ্রহটা যদি থাকে, সে কোনো না কোনো জায়গায় এক সময় তার প্রচন্ড আগ্রহটা খুঁজে পায়, এবং এই আগ্রহ থেকে সে কিন্তু দেখার ক্ষমতা অর্জন করার কোনো স্ট্রেট ফরওয়ার্ড বা কোনো শর্টকাট রাস্তা নেই। এটা কিন্তু তার মধ্যে তৈরি হবে আগ্রহ থেকে, ওই বিষয়টা। একদম দাদা, একদম একদম। এই কারণেই দাদা আমরা সব মঞ্চে যে সবাই যে অভিনয় করে তা কিন্তু না, কেউ কেউ আবার সেটা মানে আবহ সঙ্গীত করছে, কেউ কেউ আবার লাইটিং এও বসতেছে, কেউ সেট ডিজাইনও করতেছে। তার মানে ওই যে আপনি একটু আগে যে বর্ণনাটা দিয়েছেন, তারই তো প্রতিফলন সেটা, এবং সেই সমষ্টিগত জায়গায় তো থিয়েটারটা দাঁড়িয়ে আছে। এবং একটু যুক্ত করে এখানে এই যে এক একজন এক একটাতে ইন্টারেস্ট পায়, যে কেউ আসার পরে তাকে যখন বলা হয় যে তুমি আবহ সঙ্গীতের কাজ করো, সে খুব সাগ্রহে কাজটা করে।
তুমি সেট ডিজাইনের কাজটা করো, আগ্রহ সহকারে সে কাজটা করো। আবার কেউ প্রচন্ড আগ্রহ নিয়ে আসে অভিনয় করার জন্য। আগ্রহটা যদি থাকে তাহলে কিন্তু ওই আস্তে আস্তে তার মধ্যে ওই দেখার ক্ষমতাটাও তৈরি হয়। একদম। এবং দেখার ক্ষমতা যদি তৈরি না হয় কোনো শিল্পীর মধ্যে, সে এভারেজ কাজ করে দিতে পারবে কিন্তু সে বড় শিল্পী হবে না। সেক্ষেত্রে থিয়েটারের কোন মুহূর্তটি আপনাকে এখনো পর্যন্ত নাড়া দেয়? আমাকে থিয়েটারের একটা মুহূর্ত নাড়া দেয়, সেটা হচ্ছে আমি আবার একটু ফিরে যাই। চট্টগ্রাম কলেজে আমি তখন উত্তাল সময়, বাংলাদেশে জাসদ ছাত্রলীগ দুটা হচ্ছে, এই সেই একেবারেই দুরন্ত এক সময় আর কি। তো আমি বিএসসি পাসে ভর্তি হয়েছিলাম। সুলাইমান সৌভাগ্যজনকভাবে সে পলিটিক্যাল সায়েন্সে অনার্সে ভর্তি হয়েছিল। তখন আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আর ওই পরীক্ষা দেওয়া হলো না, কোনো পড়াশোনাই করিনি। আচ্ছা, মানে বিএসসি পরীক্ষা দেওয়া হয় না, এটা ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পরে আমি তখন থাকতাম অ্যাকচুয়ালি দেওয়ানবাজার জয়নাব কলোনিতে। বসে আছি ছোটকাল থেকে। আবার একটু ব্যাকে যাই, আমি ছোটকাল থেকে স্কুল জীবনে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল এক, পাকিস্তানে বলে ডিবি বলতো না এসবি বলতো আমি জানি না, গোয়েন্দা শাখার এক কর্মকর্তার ছেলে ডিবি, আব্দুল সাত্তার চৌধুরী। সবচেয়ে ভালো বন্ধু ছিল সে আমার স্কুল জীবনে, প্রবর্তক বিদ্যাপীঠে। সে খুব ভালো লিখতো এবং আগেই আমি বলেছি শুরু থেকে আমার মধ্যে কেন জানি না লেখার একটা আগ্রহ ছিল, কিন্তু কখনোই লেখা হয়ে উঠছে না। স্কুলে দেওয়াল পত্রিকা আব্দুল সাত্তার চৌধুরী লিখে আমার নামে ছাপিয়ে দিচ্ছে বা সেখানে প্রকাশ করে দিচ্ছে। তারপরে 1972 সালে সারা বাংলাদেশের প্রথম 21-এর সংকলনটি সম্পাদনা করে আমার বড় ভাই সুদীপ দেওয়ানজি, আমরা দুই ভাই। তো সেখানেও আমি একটা কবিতা লেখার চেষ্টা করলাম, কিন্তু সেই কবিতাটাও ঠিক সেইভাবে কবিতায় উঠলো না, আমার ভাই লিখে ছাপিয়ে দিল। তার মানে নাটকের সঙ্গে আপনার আবার সাংবাদিকতা যুক্ত হয়েছে? না, সাংবাদিকতা তখন যুক্ত হয়নি। আচ্ছা, শুধু লেখালেখি চলছে আপনার? শুধু লেখালেখি এবং একেবারে 100% নিপাট, একেবারে নিখাত বেকার আর কি। মানে ঘরের ভাত খেয়ে ওই চৌরঙ্গিতে গিয়ে আন্দোলন কিনলে আড্ডা দেওয়া, সেই 10টা থেকে শুরু করে রাতের 10টা, এরকম একটা ব্যাপার আর কি। বাসায় ঢুকতে পারতেন তো তখন? রাতে গিয়ে পারতাম মানে প্রচন্ড একটা মানে অ্যাটিটিউডটা ছিল পরিবারের যে আমি না ঢুকলেই ভালো, কিন্তু উপায় তো নাই, ভাত খাবো কোথায়, আর ছেলেকে তো তাড়িয়ে দেওয়া যায় না। তখন কিন্তু আমি প্রথমত দেশকাল একটা নাট্যদল আরো 2-1 মিলে করলাম, কিন্তু দেখলাম যে সেখানে দেশকালে নাটক হলো আমার অবাক কাণ্ড, যেটা আমরা অনেকবার মঞ্চায়ন করেছি, অনেকবার। আমার বড় ভাইয়ের ডাকর করার নাট্যরূপ দিয়েছিল বড় ভাই, 2টা নাটক হয়েছে। তারপরে দেখলাম যে দলটা খুব বিশৃঙ্খল, এখানে গ্রুপ থিয়েটার আসলে বিশৃঙ্খল না, হয় না, কখনোই হবে না। এটা তো আমাদেরকে গোছালো শেখায়। আর যারা সংগঠক, যারা ডিরেক্টর, যারা নাট্যকার, তাদের প্রতি যদি অন্যদের শ্রদ্ধা এবং আনুগত্য না থাকে তাহলেও থিয়েটারটা হয় না। তখন আমি একেবারে বেকার সময়, তো লিখতে হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা একটা নাটক চেষ্টা করা যাক, একেবারেই বসে আছি তো। তখন আমি একটা নাটক লিখলাম, আসবে সুনাম সময়। ওটা কি প্রথম নাটক আপনার? আমার প্রথম নাটক আসবে সুনাম সময়। তো আগে যেহেতু লিখতে পারতাম না, বারবার অন্যরা লিখে দিত, সে কারণে কনফিডেন্সের ভীষণ অভাব ছিল। আচ্ছা, তখন এই বাংলাদেশ পরিষদ, পাকিস্তান কাউন্সিল না, বাংলাদেশ পরিষদ হয়েছিল তখন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। এই মুসলিম হল যেটা আছে, আগে যেটা ছিল তার পাশে বাংলাদেশ পরিষদ ছিল। স্টুডিও থিয়েটারটা এক্স্যাক্টলি ওইটাই ছিল বাংলাদেশ পরিষদ। সেটার পরিচালক ছিলেন অরিন্দমে, যিনি অভিনয় করেছেন দিনারা জামান, পরে টেলিভিশনে বিখ্যাত অভিনেত্রী হয়েছেন।
এবং অভিনয়ের জন্য তুমি জানো কিনা জানি না, প্রায় পারিবারিকভাবে স্বামীর সাথে ডিভোর্স হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, একবার একটা শুটিং এর সঙ্গে ওনার, আপনি শুটিং এ গিয়ে ওনার সাথে আড্ডা দিতে গিয়ে এই আলোচনাটা উনি করেছিলেন। এক্স্যাক্টলি। এবং ওনার ছেলে মেয়েরা আমার যদ্দূর জানি বাইরে থাকে, কিন্তু অভিনয় করার জন্য উনি বাংলাদেশের বাইরে যান। উনি এখনো আছেন? এখনো আছে, অনেক বয়স। এবং ওনার যে ডেডিকেশন আমি দেখেছি, এই যে আমি বারবার আগের প্রসঙ্গ টেনে বলছি, বাংলাদেশে প্রচন্ড প্রতিভাবান, প্রচন্ড আগ্রহী নারীর কিন্তু মেয়ে শিল্পের অভাব নেই। এবং একজন শিক্ষিকাও কিন্তু উনি। শিক্ষিকাও, এবং দেখতে খুবই সুন্দরী। জি, মানে সুন্দরী অর্থে বলছি, মানে অভিজাত একটা বিষয় জি। ওনার মধ্যে আছে, আভিজাত্য আছে টোটাল বিষয়। তো যাই হোক, একটা নাটক লিখলাম, আমার ডাক নাম হচ্ছে কিন্তু আবু, আচ্ছা। আবার টাইটেল হচ্ছে দাওয়াতজি। তো বাংলাদেশ পরিষদ তখন সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রতিযোগিতা করতো নাটকের। হ্যাঁ, তো আমি আবু নিয়ে আর দেওয়ানজি থেকে দেওয়ান নিয়ে আবু দেওয়ান নাম দিয়ে ওই যে কনফিডেন্সের অভাব জি, পাঠিয়ে দিলাম। সেটা জেলায় থেকে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে গেল। বাহ। মানে জাতীয়ভাবে। এবং তখন চট্টগ্রামের আরেকজন কবিতায় পেয়েছিল, সেটা হচ্ছে কবি আসাদ মান্নান, পরে সন্দীপের লোক, পরে এখন তো অনেক বড় আমলা। সেখানে জাতীয়ভাবে বিচারক ছিল, যে কারণে আমি শুরুতেই বলেছি মমতা অর্জুনের একটা বড় প্রভাব বা অবদান আছে আমার নাটক করার ক্ষেত্রে। জাতীয়ভাবে বিচারক ছিলেন মমতা অর্জুন। এবং সেটা যখন আমরা বাংলাদেশ পরিষদের মূল অফিস বিএনপি আমল, তখন শামসুল হুদা চৌধুরী তখন সংস্কৃতি মন্ত্রী ছিলেন। শামসুল হুদা চৌধুরী, উনি পুরস্কার দিলেন। বাংলাদেশ পরিষদের হেড অফিস ছিল ওই জাতীয় প্রেস ক্লাবের অপোজিটে। সেখানে আমাকে মমতাজ স্যার বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিচার্স ইনস্টিটিউট না বোধহয়, যারা শিক্ষকতা করেন তাদের একটা অফিস ছিল, আচ্ছা। বড় 2 তলা বা 3 তলা ভবন। মানে শিক্ষক সমিতি নামে এরকম কিছু একটা? না, শিক্ষক সমিতি, সরকারি। আচ্ছা। কারণ মমতাজ স্যার তো সরকারি টিচার ছিলেন চিটাগং কলেজে, পরে ট্রান্সফারে ওখানে গেলেন। তো বলছে তুমি আমার সঙ্গে দেখা করবে। তুমি ইয়েতে গেলাম, ভীষণ অ্যাপ্রিসিয়েট করে আমাকে বললেন যে নাটক লেখাটা তোমাকে দিয়ে হবে, কিন্তু একটা কথা বলি, নাটক লিখতে হলে স্টেজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। টেলিভিশন নাটক এমনিতে লেখা সম্ভব, কিন্তু স্টেজের নাটক লেখার জন্য তোমাকে স্টেজের সঙ্গে সম্পর্ক রাখতে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তাহলে তো আমাকে একটা দল করতে হবে। জি। তখন এসে আমি এই প্রতিনিধি, এটা প্রথমত দেশকাল বিশৃঙ্খল অবস্থা বেরিয়ে আসলাম, দেন প্রতিনিধি অর্গানাইজ করলাম। আমি পুরস্কারটা পেয়েছিলাম 1978 সালে। 1979 সালে আমি প্রতিনিধিটা অর্গানাইজ করলাম, সেটা আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো 1980 সালের 1 ফেব্রুয়ারি। এই যে একজন শিল্পীর এত বড় একটা অর্জন, সেই অর্জনের ফলে কি তাকে কি আরো বেশি দায়িত্বশীল করে তোলে তার কাজের জায়গায়? দায়িত্বশীল তো অবশ্যই করে। তুমি অর্জন মানে কি পুরস্কার পাওয়ার বিষয়? হ্যাঁ, অবশ্যই দায়িত্বশীল করে। আমার এটা একটা বিপদের দিকও আছে। বিপদের দিকটা হচ্ছে এই পুরস্কারগুলো পেলে হয় কি, দায় থেকে যায় না, দায়ও থাকে। আর অল্প বয়সে পুরস্কার পেলে ওদের এক ধরনের একটা আসে যে আমি বোধহয় পুরস্কার পেয়ে গেছি জাতীয়ভাবে, আমি নাটক লিখতে জানি, মানে এরকম একটা ব্যাপার আর কি। এটা একটু ক্ষতিও করে অল্প বয়সে যখন পায় আর কি। অল্প বয়সে একজন অভিনেতা যদি পুরস্কার পেয়ে যায় তারও ক্ষতি করে। সে ভাবে যে আমি কিন্তু ভালো অভিনেতা, কিন্তু ওই বয়সে একটা পুরস্কার পাওয়ার মাধ্যমে একজন ভালো অভিনেতা বা ভালো ডিরেক্টর বা ভালো নাট্যকার হয় না আসলে। এটা নিরন্তর চর্চার মধ্যে যদি থাকা না যায় তাহলে করে সে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। এই যে আপনার এই কথাটার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আমাদের কিন্তু এখন যে তরুণ সমাজটা যে থিয়েটার করতে আসতেছে আমাদের, তারা কিন্তু খুব বেশি স্থায়ী
হচ্ছে না, আসছে চলে যাচ্ছে, হয়তো দু একজন থাকছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি বলবো যে কোনো সময়ই যে তরুণরা আসতো, জি সেই তরুণরা সবাই কোনো সময়ই দলে স্থায়ী হতো না। জি আমি 80 সালে যাদেরকে নিয়ে নাটক শুরু করেছি, জি তাদের একজনও কিন্তু এখন প্রতিনিধির সাথে নেই। যেমন সৈয়দ মোহাম্মদ নাসিম, ওরা সে বার্জারের এখানকার প্রধান ছিল। তারেক, সে ব্যাংকের অনেক অনেক বড় অফিসার। স্বপন সরকার ছিল, সে এখন নিউ ইয়র্কে চলে গেছে। এই আমাদের এখানকার থিয়েটারে সবসময় তরুণরা আসে, সে তরুণরা কন্ট্রিবিউট করে থিয়েটারে, এবং আমার তরুণরা চলে যায়। এইটাই নিয়ম। দুই একজন থেকে যায়, তারাই থিয়েটারটাকে মানে সামনের দিকে নিয়ে যায়। যেমন 1980 সাল থেকে দলটা করা যখন করেছি, তখন থেকে এখন পর্যন্ত সক্রিয়ভাবে হোক বা পাশে থেকে হোক, আমি কিন্তু দলটার সঙ্গে আছি। এবং তোমাদের দলেও দেখবে সেই যারা প্রতিষ্ঠা করেছে হয়তো একজন বা দুজন এখনো লেগে আছে, কিন্তু অন্যরা আসছে যাচ্ছে। একটা কথা আমি তোমাকে বলি, এখন আসলে ভয়ানক ক্ষতি করছে, সেটা হচ্ছে আমাদের হাতের স্মার্টফোনটা। জি স্মার্টফোনটা ক্ষতি করছে। আমি এইভাবে বলি, এরা তো আসলে ব্যবসা করার জন্য স্মার্টফোন করেছে, এটা তো মানুষের উপকার করার জন্য করে নাই। যখন সারা পৃথিবীতে টেলিফোন ছিল না, তখনও কিন্তু জীবন থেমে থাকেনি, এবং তখনও শিল্পের কাজ কম হয়নি। আজকে থেকে 2500 বছর আগে গ্রিসের সেই বিখ্যাত নাট্যকাররা এই নাটক লিখে গেছেন, নাটক করে গেছেন, এখনো পর্যন্ত সে নাটকগুলো অমর হয়ে আছে। তো সুতরাং প্লাস সারা পৃথিবীতে যেখানে যেখানে, এটা ভারতবর্ষ হয়েছে সংস্কৃত নাটক, কিন্তু সেগুলো হয়তো মানে সেই স্কাইলাস বা সফোক্লিসের মতো, ইউরিপিডিসের মতো নাট্যকার জন্মায়নি। তো সুতরাং এই যন্ত্র বা এই যে প্রযুক্তি, এটা ভীষণ রকমের তারুণ্যকে ক্ষতি করছে। সামনে ভয়ানক ক্ষতি করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদম ডিস্ট্রয় করে ফেলবে। এখনো যে করছে না ঠিক তা আমরা বলতে পারছি না, করছে, এখনো যে করছে। যেমন এখন লেখক হওয়ার জন্য কিন্তু খুব মৌলিক চিন্তার দরকার নেই। চ্যাট পিজিটি একটা বেরিয়েছে, রাইট? সেটা দিয়ে এখন যদি আমি বলি যে সাইফুল সম্পর্কে একটু লিখে দেন, দেখা গেল তোমার সম্পর্কে 3 মিনিটের মধ্যে একটা, এবং সেটা করে অনেকেই সে লেখাগুলোকে একটু এডিট করে ছাপিয়ে দিচ্ছে। তাহলে কি সেক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন যে জ্ঞানের অবক্ষয় তৈরি হচ্ছে? হ্যাঁ, জ্ঞানের অবক্ষয় তো হচ্ছেই, মানে মানুষের মৌলিক চিন্তার ক্ষমতাটাকে অনেক নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, বিঘ্নিত করছে। সাধারণ মানুষ সাধারণভাবে যে চিন্তাটুকু করতে পারতো, সে একটা অসাধারণভাবে চিন্তাটা করছে, যে অসাধারণটা তাকে ক্ষতিগ্রস্ত করছে। এটা ভবিষ্যতের জন্য তাহলে তো আমাদের বড় ভয়ঙ্কর। এবং সেটা হচ্ছে সারা পৃথিবীর, মানে যারা ধনী নয়, যারা মানে সারা পৃথিবীর কয়েকজন ধনীর মধ্যে একজন, তাদের ব্যবসার জন্যই সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে। যেমন আমি একটু বলি, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, অ্যান্ড্রয়েড ফোনটার নাম্বার কিন্তু ইচ্ছা করলে আমি ফেলতে পারি না। এটা যুক্ত আছে আমার ব্যাংকের সঙ্গে, এটা যুক্ত আছে আমার নানা রকমের বাসার বিদ্যুৎ থেকে আরম্ভ করে যত রকমের বিষয় আছে সবকিছুর সাথে, এবং অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবকিছু না, কতগুলো আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে আমরা আরেকটা নাম্বার নিয়ে ওকে বলে দিতে পারি যে এই নাম্বারটা আমি চেঞ্জ করেছি। কিন্তু এটা এমন ভাবে ওরা লিঙ্ক করে দিয়েছে ব্যাংকের সাথে, বিকাশের সাথে, নগদের সাথে, চাইলেই তুমি এই নাম্বারটা ফেলতে পারবে না। এবং এখানে ওরা শুধু লাভ দেখে, কিন্তু কখনো কখনো তো এই প্রযুক্তি থিয়েটারকে ঋদ্ধত করছে। তার সেই প্রযুক্তি দিয়ে তো সেই থিয়েটারটাকে আবার নতুন আঙ্গিকে তৈরি করছে না। কিরকম? আপনি যদি মনে করেন যে আমার মঞ্চের লাইট, আমার মিউজিক, একটু আগে যেটা বললেন যে আমি এখন সাইফুল সম্বন্ধে কিছু বললে সেটা আমাকে সে একটা মানে বেসিক একটা ধারণা দিবে,
সাইফুলকে তো সে তৈরি করে দিতে পারবে না, কিন্তু বেসিক তো একটা ধারণা দিবে। সে বেসিক ধারণাটা দিয়েই তো কিন্তু এখন আবার সে মঞ্চটাকে তো আবার তারা পরিষ্কৃত করছে। না, আমি হ্যাঁ তোমার কথাটা বুঝেছি। আমি বলি, এখন ধরো আমি ইউটিউবে যদি চাই, জি পৃথিবীর যে কোনো ইনফরমেশন আমি পেতে পারি, অবশ্যই। যে কোনো এই মুহূর্তে যদি আমি বলি, পানামার একটা গ্রামের কথা বলবেন, যে গ্রামের মহিলারা কাজ করে সংসার চালায় এবং ওর সঙ্গে সঙ্গে তোমাকে বের করে দেবে পানামার এই গ্রামটা হচ্ছে এরকম, বা মায়ানমারের ওই গ্রামটাতে কোনো ছেলেই কাজ করে না, সারাদিন মদ্যপান করে মেয়েরা কাজ করে। জি কিন্তু পাশাপাশি এখানে যে এলিমেন্টস গুলো মানুষকে ভীষণ রকমের, তরুণদের, আমাদের প্রসঙ্গটা আসছে কিন্তু তরুণদের যে এলিমেন্টস গুলো তরুণদের খুব টানে, জি আমি আর বেশি ল্যাবরেশনে যেতে চাই না, সেগুলোর অবাধ বিতরণ করা হচ্ছে। নাহলে বাংলাদেশে কেন গত সরকার থেকে অ্যাডাল্ট ছবিগুলোকে সেন্সর করা হয়েছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে তরুণ প্রজন্মের বিষয়টা হচ্ছে, তুমি তোমার তরুণ প্রজন্মকে যদি 18 বছরের পরে যদি এগুলোর অবাধ সংবাদ তার সামনে উপস্থিত থাকে, তুমি দেখবে যে তাকে যদি তুমি দাও যে ঠিক আছে তোমার এই ইনফরমেশন দিলাম যেটা ভালো, জি এগুলো তাকে নিষিদ্ধতার জন্য আমরা নিষিদ্ধ করে রেখেছি। সে ভালো দিকটাতে যাবেই না, পুরো নিষিদ্ধ দিকটার দিকেই যাবে। এবং দাদা নিষিদ্ধের উপরে সবার একটা এডিকশন থাকে, এবং এই এডিকশনটা থাকার কারণেই আমাদের আমি তো এরকমও, আমি না, তোমরা এখানে যারা আছো সবাই দেখেছি যে 10টা ছেলে বসে আছে পাশাপাশি, কারোর সাথে কারো কথা নেই, সবাই মোবাইল নিয়ে সবাই কথাও যদি বলে থাকে এখান থেকে পাশের জনের সাথে সে থ্রো মোবাইল কথা বলছে। এটা ছোট্ট মানে মনস্তাত্ত্বিক ডিজিজ যেটাকে বলি একদম। এবং সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, যিনি আমাদের মোবাইল আবিষ্কার করেছেন তিনি মোবাইল ব্যবহার করেন না, তিনি এই মোবাইল ব্যবহারই করেন। ইনফরমেশনটা সার্চ দিলেই পাওয়া যাবে। অর্থাৎ আমি বলছি এই ডিস্টারবেন্সটা আমাদের তরুণ সমাজকে করছে। তবে সেক্ষেত্রে কি আমরা তরুণ সমাজকে আরো সংস্কৃতির জায়গায় আরো টেনে নিয়ে আসাই তো আমাদের টেনে নিয়ে আসতে হবে। তাকে হবে মানে কি, একজন মানুষ যদি ভালো করার সুযোগ পায় এবং ভালো করে যদি প্রশংসা পায়, সেটা তার নেশা হয়ে যায়। যেমন আমাদের ক্রিকেট এখন ভীষণ ভালো করছে, নিউজিল্যান্ডকে এই কালকে না পরশু ডিফিট দিল প্রথম খেলাতে। এখন সেই যারা যে 11 জন খেলছে, এছাড়াও কিন্তু আরো 1100 প্লেয়ার কিন্তু আছে লাইনে প্র্যাকটিস করছে, তারা আমরা জাতীয় দলে সুযোগ পাবো। সে 1100 ক্রিকেট প্লেয়ারকে তুমি ওই মোবাইলের ওই অংশটুকু দিয়ে প্রভাবিত করতে পারবো না, কারণ তার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে সে ক্রিকেট খেলাটা খেলে তাকে বড় হতে হবে। আমি বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি? একদম একদম। বা যে ঋতুপর্ণা চাকমা যে বাংলাদেশকে অন্য জায়গায় নিয়ে গেছে গোল করে সাব চ্যাম্পিয়ন হয়েছে, যখন তারা ট্রেনিং এ থাকে তাদের কিন্তু নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় মোবাইল দেওয়া হয় না। না একদম না। কেন? ওখানে টোটালি মার্শালও চলে না। কেন মোবাইল দেওয়া হয়? ওর কনসেন্ট্রেটটা যেন সে ওখানে দিতে না পারে। অর্থাৎ তার যে কাজটা খুব অনেস্টলি করতে চায় সেখানে মোবাইলটা ডিস্টার্ব করছে বলে দেওয়া হচ্ছে। একদম একদম তাই তো। তো সুতরাং এইটার মাঝখানে আমাদের এখানকার যারা সংস্কৃতি অঙ্গনে, খেলাধুলার অঙ্গনে, বিভিন্ন অঙ্গনে ভালো কাজগুলো করে, তারা যদি ওদেরকে মোটিভেট করতে না পারে এবং এই ফাইটটা যদি না করে, এই প্রযুক্তির কর্পোরেটগুলোর, পৃথিবীর বিখ্যাত কর্পোরেটগুলোর সাথে আমাদের এখানকার
মৌলিক ট্যালেন্টগুলো যদি একটা ফাইটে না নামে, তাহলে কিন্তু সমূহ আরো সংকট দেখা দিবে। আরো সংকট দেখা দেবে। দাদা আবার আমরা একটু আপনার নাটক লেখার জায়গায় চলে আসি। নাটক লিখতে গিয়ে এই বিষয়টা কি ক্লিয়ার? একদম 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 আমি আশা করি আমাদের যারা দর্শক যারা শুনছেন এগুলো দেখছেন তারাও বিষয়টা নিয়ে একটু ভাববেন। মানে আপনার নাট্যকারের জায়গাটা যদি আমরা একটু যাই, যে নাটক লেখার যে ব্যাপারটা, এটাকে আপনি নাটক লিখতে গিয়ে আপনি মূল জিনিস কোনটাকে প্রাধান্য দেন? আসলে একটা মাত্রই বিষয় নাটকে বা চলচ্চিত্রে জি যেটার কোনো স্কুল নাই। জি। এখন আমি কিভাবে নাটক লিখি বা কিভাবে কোন নাটকটা লিখেছি, সেটা যদি আমাকে স্কুলিং এর মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু সে নাট্যকার হতে পারে। নাটক তো আসলে একদম টোটাল চিন্তা করে তো কেউ নাটক লেখে না। নাটকের একটা সূত্র যখন পাওয়া যায়, তখন সেটা নিয়ে ভাবনাটা শুরু হয়। মানে কোন একটা ভাবনা আপনার মধ্যে চলতে থাকে, এক্স্যাক্টলি, তখনই আপনার লেখার ব্যাপারটা তৈরি হয়। লেখার ব্যাপারটা তৈরি হয়। তখন পুরো লেখা তো একজন মানুষ ভাবে না, ওই ভাবনা লেখার বিষয়টা কিরকম। যেমন এই বড় বড় ঢাউস উপন্যাসগুলো আমরা দেখি না, জি জি, পুরোটা কি ভেবেছে? না। সে লেখককে পুরোটা ভেবে একদম শুরু থেকে 500 পৃষ্ঠার উপন্যাস পুরোটা ভেবেছে না। এটা একটা মজার ব্যাপার আছে, গাঁথনিটা কিন্তু ঠিকই তৈরি হয়েছে। না, সে ভেতরে একটা কাঠামো বা গাঁথনি, তুমি যেটা বলছো, সেটা একটা ভেবে নিয়েছে সে। সেটা কিন্তু মাঝপথে গিয়ে চেঞ্জ হতে পারে। সে মাঝপথে গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, সে যেটা ভেবেছে যে আমি শেষটা এখানে করব, মেয়েটাকে বাঁচিয়ে রাখবো বা ছেলেটাকে বাঁচিয়ে রাখবো, কিন্তু মাঝখানে যাওয়ার পরে দেখা গেল লিখতে 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 তার ভাবনাটা আস্তে 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 এমন জায়গায় গেছে যে বাঁচাটা মারাও হয়ে যেতে পারে। এবং যে সংলাপগুলো সেখানে লেখা হয় উপন্যাসে, নাটকে, সব জায়গাতে সেগুলো একদম পুরোটা যে আগে ভেবে আসে থাকে তা না। দাদা এই ইন্টারেস্টিং জায়গাটা ওখানে বলছি। মনে করেন আপনি বৌদ্ধ মিটারে লেখার সময় আপনি তো আর ওই যে মানুষগুলোকে ওখানে দাঁড় করিয়েছেন, চরিত্রগুলোকে আপনি দাঁড় করিয়েছেন, সৃষ্টি করেছেন, সেগুলো তো সংলাপ তো আপনি জানেন না সে কি বলেছে। এই যে রিয়েলাইজেশনটা, এটা একজন নাট্যকারের মধ্যে মানে কতটুকু থাকা প্রয়োজন বলে না না, এটা যদি হয় কি, সে গভীরভাবে যদি বিষয়টাকে, আমি দেখা শব্দটা আবারও উল্লেখ করতে চাই, দেখে এবং দেখা থেকে তার ভাবনাটা শুরু হয়, তখন সে আসলে তার মধ্যে ভাবনাটা গ্রো করে, যে ভাবনাটা আস্তে 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 এগিয়ে যায়। আমি ওটাই বলছি। এবং সেই জায়গা থেকে আপনি এই যে যখন আপনি স্ক্রিপ্টটা লিখছেন, সেই স্ক্রিপ্টটা যখন সেই পাণ্ডুলিপিটাকে আবার আপনি দলে যখন নির্দেশনার কাজ করছেন, তখন আবার আরেকটা জিনিস আপনার কাছে দাঁড়িয়ে যায়, চরিত্র। তখন আবার চরিত্রগুলোকে আপনি কিভাবে দাঁড় করেন? চরিত্র ভাবনা তো নাট্যকার যদি নির্দেশক হয়, জি, সেটা একটা বিষয় হয়। আপনি নাট্যকার থেকে যখন নির্দেশক হচ্ছেন, আবার নাট্যকার যখন একজন, নির্দেশক আরেকজন হয়, সেখানে ঘটনাটা ভিন্নভাবে ঘটে। জি, নাট্যকার যখন নির্দেশনার কাজ করে, তার কিন্তু চরিত্রগুলো আগেই ভাবনায় থাকে। জি, যে ভেবেই তো সে লিখেছে, এবং স্পেসিফিক একটা শব্দ কিন্তু সে বলতে পারবে যে শব্দটা এই কারণে আমি লিখেছি। জি, তখন চরিত্রগুলোতে তার যে ছবিটা চিন্তা করে, মানে সে ক্যারেক্টারগুলোর একটা ছবি কিন্তু সে ভাবে। জি, যেমন তুমি যে ক্যারেক্টারটা করেছো, এখন সেই ক্যারেক্টারটার ছবি ডিরেক্টর লিটন তোমাকে সিলেক্ট করেছে, কিন্তু আমি যখন ভেবেছি তখন আমার মধ্যে কিন্তু একটা ছবি আঁকা হয়েছিল সেই ক্যারেক্টারটা। আচ্ছা, তো আমি যখন ডিরেকশন দিতে যাব, তখন আমি আমার ছবির কাছাকাছি একটা ক্যারেক্টার নিতে চাইবো। যখন এখানে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিই তোমাকে, ওখানে মূল সামদারানে ছিল না একটা, এটা ছিল লেফটেন্যান্ট। কিন্তু লং কোর্স বা শর্ট কোর্স থেকে যখন আর্মিতে ঢোকে, ফার্স্ট হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট, জি, দেন লেফটেন্যান্ট হয়ে যায়। আমার ধারণা 25-26 বছরের মধ্যে একজন কিন্তু
22 বছরে সে যদি তার লং কোর্স শেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে ইয়েতে যায়, 25, 26, 27, 28-এর মধ্যে সে লেফটেন্যান্ট হয়ে যায়। জি। কিন্তু আমাদের এখানে এই নাটকে যে লেফটেন্যান্ট করেছে তার বয়স তখন কমপক্ষে 60 ছিল। 60 সাল, রাইট। সামদারানির বয়স 60, সামদানির বয়স। তো আমি, আমাদের শাইনিস সরোয়ার তো আর্মির ইয়ের কাজ জি। করতেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে 60 বছর বয়সে লেফটেন্যান্ট এটা কি হয়? বলছে যে ইয়ে থেকে হতে পারে, তবে সেটা খুব রেয়ার, আচ্ছা। মানে জেনারেল ক্যাটাগরি থেকে হতে পারে, সেটা খুব রেয়ার। কিন্তু কমিশন র্যাঙ্কের যদি হয় তাহলে এই বয়সে লেফটেন্যান্ট হতেই পারে না। তো এখন আমি যখন চিন্তা করেছি, তখন আমি যদি কাজটা করতাম, তখন লেফটেন্যান্ট আমি লিটন ভেরি গুড ডিরেক্টর এবং খুব ভালোভাবে নাটকটা করেছে। তো সে হয়তো ভেবেছে অভিনয়ে আমারটা অভিনয়টা চাই। জি। এখন আমি যদি হয়তো হতো সেখানে আমি হয়তো ভাবতাম যে ওকে ফাইন, একদম ইয়াং একটা ছেলে ওই টিমের মধ্যে, তাকেই লেফটেন্যান্ট হিসাবে করি, তার বয়স 25 থেকে 26, লেফটেন্যান্ট। জি। তো এইভাবেই ভাবনাগুলো দৃষ্টিভঙ্গিগুলো এভাবেই তৈরি হয় এবং সে দৃষ্টিভঙ্গি মোতাবেক কাজ হয়। আমি দেশ পত্রিকায় একবার সম্পাদকীয় পড়ছিলাম। আচ্ছা। সম্পাদকীয় পড়তে সম্পাদকীয় দেখলাম, ওখানে সম্পাদকীয়টা হয়েছে যে প্যারিসে একবার একটা এক্সিবিশন হয়েছিল, আর্ট এক্সিবিশন। জি। সেখানে ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা আর্ট এক্সিবিশনটা উদ্বোধন করব এইভাবে যে সবগুলো ছবি টাঙিয়ে আমরা দরজা ওপেন করে দেব। আচ্ছা। প্রথম যে ঢুকবে তাকে আমরা এখানকার ও যে ছবিটা পছন্দ করবে ওই ছবিটা দিয়ে দেব। সেটা যদি 50 লক্ষ টাকা হয় আমার কোনো আপত্তি নাই, সেটা ওরা দিয়ে দেবে ডিসিশন। ওরা চুপচাপ বসে আছে, পুরো রুমের মধ্যে সবগুলো ছবি টাঙানো। দেখলো একটা যুবতী, জীর্ণ শীর্ণ পোশাক, বোঝাই যাচ্ছে যে খুব খাওয়া দাওয়া করতে পারে নাই। সে ঢুকে ছবিগুলো ক্যাজুয়ালি দেখলো। সে ছবি খুব একটা যে বুঝে তাও না, না বোঝে না, সিরিয়াসলি দেখলো না। সে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় ওরা তাকে আটকালো যে আপনি একটু বসেন, আপনার সঙ্গে কথা আছে। তখন শেষে বলল যে আপনাকে আমরা এখানকার, আপনি যে ছবিটা পছন্দ করবেন সেই ছবিটা আপনাকে আমি দিয়ে দিতে চাই। এর মধ্যে কিন্তু অনেক গণ্যমান্য লোক হাজির হয়েছে, বক্তব্য রাখা হয়েছে। মেয়েটাকে বলা হলো, মেয়েটা বলছে দেখেন আমি আসলে আর্ট এক্সিবিশন কিছু বুঝি না, আমার কোনো কাজ ছিল না। আমি আসলে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে দরজা খোলা আছে, কেউ আমাকে বাধা দিচ্ছে না। আমি ঢুকলাম, ঢুকে ছবিগুলো দেখলাম, বেরিয়ে যাচ্ছি। আপনারা ছবি দেওয়ার দরকার নাই, আমি আসলে গত একদিন কিছু খাইই নেই। আপনারা আমাকে কিছু টাকা দেন অথবা কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন, এটাতে তাতেই চলবে, আমার তাতেই চলবে। আমার তখন মনে হলো যে একটা মানুষের কাছে কোনো সময়ই কোনো শিল্পকর্মই তার কাছে ইম্পর্টেন্ট না যতক্ষণ পর্যন্ত তার ন্যূনতম চাহিদাগুলো পূরণ হচ্ছে না। একদম। তখন আমি এই নাটকটা, মন ভালো চশমাটা দেখলাম যে একটা চশমা পরিয়ে দিলেন, যাকে যে চশমা দিয়ে পৃথিবীর সবকিছু সুন্দর লাগছে, তাতে তার কিচ্ছু যায় আসবে না, তার মিনিমাম নিডটা যদি আপনি পূরণ করতে। এটার সঙ্গে যুক্ত করতে চাই যে মানে নাটক লিখতে গেলে যে শুধু যে অবজারভেশনের দরকার আছে তা কিন্তু না, কিছু পড়াশোনারও ব্যাপার আছে। না, পড়াশোনা তো মাস্ট। হ্যাঁ, পড়াশোনা মাস্ট এই কারণেই যে একটা নাটকের কাঠামোটা কিভাবে তৈরি করছে একজন বড় নাট্যকার, এবং সে কিভাবে পরিবেশন করছেন উনি, সেটা তো একেবারেই মাস্ট। দেন তার অবজারভেশন এবং তার দেখার ক্ষমতা, অবজার্ভ এটা তৈরি। আমরাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি দাদা।
গল্পটা শুরু থেকে আপনার সাথে যখন অফিস স্টেজে যখন বসছিলাম তখন বলছিলাম যে দাদার সাথে আলোচনাটা আসলে এই সামান্যতে পোষায় না, তারপরেও আমাদেরকে তো শেষ করতে হয়। আমরা তো আবারও কখনো না আবার হয়তো কোনো না কোনো আলোচনা নিয়ে আবার বসবো আমরা। দাদা, এই যে মঞ্চালোকে যে আপনি এসছেন, আমরা আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমরা অনুপ্রাণিত হয়েছি যে আপনি আমার এই মঞ্চে আসছেন। এই মঞ্চালোকে আসার অনুভূতিটা যদি আপনি একটু বলেন। না, অনুভূতির আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, জি, সে আলোচনাগুলো আমরা শুধু মঞ্চ নিয়ে করেছি। জি, কিন্তু আমার বর্তমান সময়ের ভাবনা, বা বর্তমান সময় না, অনেক আগে থেকে এই ভাবনাটা হচ্ছে, আমরা চট্টগ্রাম শহরে শিল্পকলায় বা মঞ্চে যে নাটক করি, জি, সেখানে কিন্তু আমরা যদি নিজের কাছে নিজে ফিরে আসি, যে পরিমাণ দর্শক আমাদের হওয়া আশা করি আমরা, জি, সে পরিমাণ দর্শক কিন্তু আমাদের ইনফ্যাক্ট হচ্ছে না। জি, এটা সত্য, এটা একদম সত্যি। এটা পাবলিকলি স্বীকার করতে সম্ভবত আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না। মানে ঘুরে ফিরে একই দর্শকগুলো নতুন। এই জন্যই আমি বারবার একটা কথা বলি, যে কারণে তোমাকে থামিয়ে আমি কথাটা বলছি, যতগুলো স্পেসে নাটক করা যায়, জি, সব স্পেসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। জি, এটা রাস্তায় হতে পারে, সেটা ওপেন এয়ার হতে পারে, মুক্ত মঞ্চ হতে পারে, সেটা এরকম একটা রুমে হতে পারে যেখানে 10 জন অডিয়েন্স থাকবে, 3 জন অভিনেতা থাকবে, সেটা স্কুলের ক্লাসরুম হতে পারে, সেটা মানে একটা মাঠে হতে পারে, পলো গ্রাউন্ড মাঠে, জি, বা এখানে যে মাঠ আছে বা যে ইয়েগুলো আছে, এই স্পেসগুলো ব্যবহার করার কাজ যদি আমাদের বাংলাদেশে থিয়েটার না করে, শুধুমাত্র মঞ্চের বিষয়টা নিয়ে মঞ্চেই নাটক করব এবং সে একই দর্শক বারবার করব, অর্থাৎ সেখানে হচ্ছে তুমি আমার পিঠ চাপড়াচ্ছ, আমি তোমার পিঠ চাপড়াচ্ছি, এতে করে থিয়েটার খুব বেশি দূরে গিয়ে যেতে পারবে না, যাবে না। হ্যাঁ, কখনো কখনো যায়, যেমন আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের যখন বাংলাদেশে 75-এর পরে যখন আমাদের দেশে অনেক কিছু বন্ধ করে রাখা হয়েছিল, তখন সৈয়দ শামসুল হকের একটা নাটক উনি লিখেছিলেন, যুদ্ধ এবং যুদ্ধ। আর সেখানে একটা ক্যারেক্টার ছিল রাবেয়া। একটা ক্যারেক্টারে সংলাপ বলেছিল যে সে একজন রাজাকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, সবাই বাধা দিচ্ছে, একজন রাজাকারকে তুই বিয়ে করবে? তখন সে বলেছিল যে তোমরা যদি একজন রাজাকারকে বাংলাদেশের মন্ত্রী বানাতে পারো, তাহলে আমি কেন একজন রাজাকারকে বিয়ে করতে পারবো? ছোট্ট একটা সংলাপ, সারা বাংলাদেশে কিন্তু এটা ঝাঁকি দিয়েছিল। আমাদের মঞ্চে আসার আপনার চমৎকার। সাইফুল, আমি শুরুতে এসে বলেছি, এখন বয়স হয়ে গেছে তো অনেক জায়গায় টুকটাক এই ধরনের ইন্টারভিউ, কিন্তু এরকম ওয়েল অ্যারেঞ্জড এবং এরকম পরিকল্পিত ভাবে ইন্টারভিউ নেওয়া, আমি একই সাথে ওর নাম আসিফের যে আগ্রহ, আসিফের যে ডিভোশন, এবং একই সাথে তোমার যে আন্তরিকতা, শ্রদ্ধা, সম্মান, সবকিছু মিলিয়ে আমি ভীষণভাবেই ইমপ্রেসড, মানে আমি ভীষণ ভালো লেগেছে এবং অনুপ্রাণিত। আমি তোমাকে অনুরোধ করব যে প্লিজ এটাকে কন্টিনিউ করবো। থ্যাংক ইউ দাদা। আপনারা হচ্ছেন আমাদের মানে সামনের দিকে এগিয়ে চলার বাতি, আমাদের বাতিঘর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের নাট্যাঙ্গনের প্রিয় মুখ, প্রিয়জন, অগ্রজ নাট্যজন প্রদীপ দেওয়ানজির সঙ্গে। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, দাদার সঙ্গে অনেক কথারই আলোচনা করার ইচ্ছে আছে, যেটা হয়তো বা আমরা সময়ের কারণে করতে পারিনি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা দাদাকে আবারও আমাদের এই মঞ্চে নিয়ে আসবো। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন।